আজ 2রা ফেব্রুয়ারি সোমবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 25টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুলবেন না। কমিশনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে এবার সম্মুখ সমরে মমতা। এসআইআর নিয়ে কমিশনের সঙ্গে বৈঠকের আগেই সুপ্রিম কোর্টে মমতা চাপ বাড়ছে ইসিআই এর উপর। বর্তমান প্রজন্মের কাছে সুযোগের মহাসড়ক, নির্মলার বাজেট প্রশংসায় মোদি। মিথ্যার জঞ্জাল কেন্দ্রীয় বাজেট, পশ্চিমবঙ্গকে বঞ্চনা করছে কেন্দ্র, তোপ মমতা অভিষেকের। বাজেটে বাংলার প্রাপ্তি নিয়ে বড় দাবি করে কি বললেন শুভেন্দু অধিকারী, দেখুন। বাজেটে বড় স্বস্তি রোগীদের, ক্যান্সার সহ গুরুতর রোগের ওষুধ সস্তা করার ঘোষণা কেন্দ্রের। আর কি কি জানুন। বাংলাদেশ সীমান্তে কাঁটা তার লাগাতে বিএসএফ এর হাতে দ্রুত জমি তুলে দিতে হবে, রাজ্যকে সময়ও বেঁধে দিল হাইকোর্ট। নিজের হাতে সর্ষে ছড়িয়েছিলেন মমতা, সিঙ্গুরের সেই জমি এখন ফলাচ্ছে সোনা। ভোটমুখী বিহারে ঢালাও বরাদ্দ ছিল দুবারের কেন্দ্রীয় বাজেটে, ভোটমুখী পশ্চিমবঙ্গের জন্য কর গুণে মাত্র 3 ঘোষণা নির্মলার। সুপ্রিম কোর্টে রাজ্যের করা মামলার শুনানি বুধবার, মমতা কি নিজেই কালো কোট পরে হাজির হবেন? কংগ্রেসকে অস্বস্তিতে ফেলে সীতার বাজেটে নির্মল গান্ধীগিরি মোদির। ক্ষমতায় এসে কর্মীদের পাত্তা নেই, অভিযোগ তুলে তৃণমূল ছাড়ল 23 পরিবার। বেলডাঙ্গায় পৌঁছল এনআইএ, সঙ্গে ফরেন্সিক বিশেষজ্ঞরাও, শাহের মন্ত্রক থেকে নির্দেশ পেয়েই তদন্তে তৎপরতা। ভোটের মুখে মুর্শিদাবাদের এসপি বদল করল নবান্ন, বেলডাঙ্গা কাণ্ডের জেরেই কি তৎপরতা? বিজেপি এলে কি মাছ মাংস বন্ধ? ভোটের বছরে বাজেট ঘিরে তৃণমূলের আখ্যা নেই, পাল্টা ঘুঁটি পদ্ম শিবিরের। এসো দেখা করি, মাঝরাতে প্রেমিকার সেই ফোন, সকালে মিলল কলেজ ছাত্রের নিথর দেহ। বাজেটে মহিলাদের জন্য 4 বিশেষ সুবিধা, লক্ষ্য মেয়েদের আরো স্বাবলম্বী করে তোলা। 1 লক্ষ কোটি বাড়ল প্রতিরক্ষা বাজেট, দেশীয় প্রযুক্তিতে তৈরি হবে ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ বিমান। 85 মিনিট ভাট বকে কাটালেন বাজেটকে মিশনলেস, ভিশনলেস, বেসলেস বলে কটাক্ষ অভিষেকের। বাজেট 2026-এ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর 10টি বড় ঘোষণা, যেগুলি পাল্টে দেবে ভারতের ছবি। বাংলার নামটাই উচ্চারণ করা হলো না, তৃণমূল বলছে বাজেট এবার নাম কাওয়াস্তে। বিধানসভা ভোটে হাবড়ায় কি ফের প্রতিদ্বন্দ্বিতা করবেন জ্যোতিপ্রিয় মল্লিক, নিজেই উস্কে দিলেন জল্পনা। এসআইআর আতঙ্কে মানসিক ভারসাম্যহীন, জীবনতলায় আতঙ্কেই মর্মান্তিক পরিণতি বৃদ্ধার। জনবিরোধী, কৃষক বিরোধী, মহিলা বিরোধী বাজেট, মুখ্যমন্ত্রী অভিষেক বললেন। মৃত্যুপুরীতে উল্লাস, আনন্দপুরে শুভেন্দুর মিছিলে ডিজে বাজিয়ে নাচ বিজেপি কর্মীদের। পরিবর্তন সভায় ভিড় হচ্ছে না, রাজ্য বিজেপির নেতৃত্বে কপালে পড়ল ভাঁজ। হাত জোর করে হিন্দুদের কাছে ক্ষমা প্রার্থনা হুমায়ুন কবিরের, কি ঘটল? স্কুল কলেজে শেখানো হবে কন্টেন্ট ক্রিয়েশন, নতুন প্রজন্মের জন্য বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় বাজেটে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। স্কুল কলেজে শেখানো হবে কন্টেন্ট ক্রিয়েশন, নতুন প্রজন্মের জন্য বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় বাজেটে। কেন্দ্রীয় বাজেট 2026-এ শিক্ষা ব্যবস্থায় নতুন দিক নির্দেশনা হিসেবে ঘোষণা করা হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ল্যাবস। এই উদ্যোগ মূলত স্কুল এবং কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে এসেছে। শিক্ষার্থীরা এই ল্যাবগুলিতে কেবল তথ্য শেখার চেয়ে বেশি কিছু শিখবেন। তারা ভিডিও, ব্লগ, পডকাস্ট, গ্রাফিক ডিজাইন, অ্যানিমেশন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সৃজনশীল কন্টেন্ট তৈরি করতে পারবেন। শিক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ল্যাবগুলোতে শিক্ষার্থীরা নতুন ধারণা তৈরি এবং নিজেদের কল্পনা শক্তি প্রকাশের সুযোগ পাবেন। এই ল্যাবের মূল উদ্দেশ্য হল শিক্ষার্থীদের কেবল শেখানো নয়, তাদের মধ্যে উদ্যোক্তা মনোভাব এবং প্রযুক্তি নির্ভর সৃজনশীলতার বিকাশ ঘটানো। বিশেষজ্ঞরা মনে করছেন এই পদক্ষেপ আগামী দশকে ভারতের কন্টেন্ট ইকোসিস্টেমকে শক্তিশালী করবে। প্রাথমিকভাবে এই ল্যাবগুলো দেশের 50টি জেলায় চালু হবে, পরবর্তী সময়ে ধাপে ধাপে সব রাজ্য এবং জেলা স্তরে বিস্তৃত করা হবে। প্রতিটি ল্যাবে আধুনিক কম্পিউটার, সফটওয়্যার, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন টুলস এবং প্রশিক্ষক থাকবে। শিক্ষার্থীরা শুধু ডিজিটাল কন্টেন্ট বানানো শিখবেন না, বরং তা মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনা এবং ব্র্যান্ড তৈরি পর্যন্ত প্রয়োগ করতে সক্ষম হবেন। বিশেষজ্ঞরা মনে করছেন এই ল্যাবগুলো শিক্ষার্থীদের ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগ বাড়াবে। দেশে এবং বিদেশে কন্টেন্ট নির্মাণে যুব সমাজের অংশগ্রহণ বৃদ্ধি পাবে। এছাড়া শিক্ষার্থীরা সামাজিক সচেতনতা এবং দেশের সংস্কৃতি তুলে ধরার মতো কাজেও সক্ষম হবেন।
শিক্ষাবিদরা বলছেন শুধুমাত্র পাঠ্যপুস্তক বা ক্লাসরুমের শিক্ষাই যথেষ্ট নয়, বাস্তব ভিত্তিক এবং প্রযুক্তি নির্ভর দক্ষতার বিকাশ প্রয়োজন। এই উদ্যোগের ফলে শিক্ষার্থীরা স্বাধীনভাবে কন্টেন্ট তৈরি, প্রকাশ এবং প্রচার করতে পারবে। সরকার আশা করছে নতুন প্রজন্মের মধ্যে এই প্রযুক্তিগত দক্ষতা এবং সৃজনশীলতা বৃদ্ধি পেলে তারা ডিজিটাল উদ্ভাবক এবং স্বাধীন উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারবে। হাত জোর করে হিন্দুদের কাছে ক্ষমা প্রার্থনা হুমায়ুন কবিরের। কি ঘটল পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে? সম্প্রতি হুমায়ুন কবিরের একটি ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। জানা গেছে তিনি সম্প্রতি এক জনসভায় উপস্থিত হয়ে হাত জোর করে হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। ঘটনাটি ঘটেছে একটি নির্বাচনী অঞ্চলে, যেখানে সাম্প্রদায়িক বিভাজনের ইঙ্গিত ছিল। হুমায়ুন কবিরের বক্তব্য ছিল, আমার কোনো উদ্দেশ্য কারো অনুভূতিতে আঘাত করা নয়, আমি সবাইকে শান্তি ও ঐক্যের বার্তা দিতে চাই। তার এই পদক্ষেপকে রাজনৈতিক বিশেষজ্ঞরা একদিকে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা হিসেবে দেখছেন, অন্যদিকে নির্বাচনী কৌশল হিসেবেও বিবেচনা করছেন। স্থানীয়দের প্রতিক্রিয়া মিশ্র। কিছু মানুষ মনে করছেন ক্ষমা প্রার্থনা একজন নেতার দায়িত্ববোধের প্রকাশ। অন্যদিকে কেউ বলছেন ভোটের আগে এই পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নেতারা যখন এই ধরনের প্রকাশ করেন তখন তা সাধারণ মানুষের মনে ইতিবাচক ভাবনা এবং রাজনৈতিক সংবেদনশীলতা উভয়ই সৃষ্টি করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে হুমায়ুন কবিরের পদক্ষেপ রাজ্যের নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। বিশেষ করে বহুদল সাম্প্রদায়িক মানসিকতার মধ্যে শান্তি ও সংহতি স্থাপনের প্রয়াস হিসেবে এটিকে দেখা যেতে পারে। সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে এই ঘটনার ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে। অনেকেই প্রশংসা করেছেন, আবার অনেকে সমালোচনা করেছেন। এই ধরনের পরিস্থিতি প্রমাণ করে রাজনৈতিক নেতাদের কর্মকাণ্ড শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি নয়, জনগণের আবেগ এবং সামাজিক সংহতির উপরও প্রভাব ফেলে। পরিবর্তন সভায় ভিড় হচ্ছে না, রাজ্য বিজেপির নেতৃত্বের কপালে পড়ল ভাঁজ। পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে সম্প্রতি রাজ্য বিজেপি তীব্র সমালোচনার মুখে পড়েছে। একটি পরিবর্তন সভাতে প্রত্যাশিত জনসমাগম না হওয়ায় দলটির নেতৃত্বের উপর চাপ সৃষ্টি হয়েছে। উপস্থিতির অভাবকে কেন্দ্র করে বিরোধীরা দলটিকে রাজনৈতিকভাবে প্রশ্নের মুখে ফেলেছে। রাজ্য বিজেপির মুখপাত্রদের বক্তব্য, ভিড়ের অপ্রত্যাশিত কম উপস্থিতি বিভিন্ন কারণে হয়েছে, যেমন আবহাওয়া ও কর্মসূচির সময়সূচি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ভোটের আগে এটি দলটির প্রভাব পরিমাপের ক্ষেত্রে একটি বড় ইঙ্গিত। স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অনেক সমর্থক বেছে নেওয়া জায়গার দূরত্ব এবং বিজ্ঞাপনের অভাবকে উপস্থিতির কম হওয়ার মূল কারণ হিসেবে দেখছেন। পাশাপাশি বিরোধী দলের প্রচারণা ও জনমত সংগ্রহ উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। বিরোধীরা এই সুযোগ কাজে লাগিয়ে দলটির নেতৃত্বের কার্যকারিতা এবং জনসমর্থন যাচাই করার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে। বিশেষ করে নির্বাচনী বছরকে কেন্দ্র করে জনসমাগমের কম উপস্থিতি বিজেপির জন্য রাজনৈতিক চাপ তৈরি করছে। এই ঘটনার ফলে রাজ্য বিজেপি নেতৃত্বের মধ্যে দুশ্চিন্তার সৃষ্টি হয়েছে। দলীয় বিশেষজ্ঞরা উপস্থিত বুদ্ধি এবং ভোটারদের সঙ্গে আরও নিবিড় যোগাযোগের জন্য নতুন কর্মসূচি পরিকল্পনা করছেন। মৃত্যুপুরীতে উল্লাস, আনন্দপুরে শুভেন্দুর মিছিলে ডিজে বাজিয়ে নাচ। বিজেপি কর্মীদের আনন্দপুরের সাম্প্রতিক একটি অগ্নিকাণ্ডে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। পুরো রাজ্য শোকস্তব্ধ থাকলেও ঘটনার মাত্র কয়েকদিনের মধ্যে এলাকায় একটি রাজনৈতিক মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি রাজ্য বিজেপির পক্ষ থেকে আয়োজিত হয় এবং এতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অংশগ্রহণ করেন দলীয় কর্মীরা। কিন্তু এই মিছিলকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়, কারণ মিছিলে উচ্চস্বরে ডিজে বাজানো হয় এবং কর্মীরা নাচ গান করেন, যা স্থানীয়দের এবং রাজনৈতিক পর্যবেক্ষকদের চোখে অতি সংবেদনশীল মনে হয়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, শোকস্তব্ধ এলাকায় এমন উল্লাসপূর্ণ কর্মকাণ্ড নৈতিকভাবে প্রাসঙ্গিক নয়। এক বাসিন্দা বলেন, আমরা এখনো অনেক পরিবারকে শোকে ভুগতে দেখছি। এমন সময় মিছিল এবং ডিজে বাজানো ঠিক হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি আরো বলেন, জনসমাগম এবং রাজনৈতিক অনুষ্ঠান পরিকল্পনা করার সময় মানুষের অনুভূতিকে গুরুত্ব দেওয়া উচিত। বিরোধী রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এই ঘটনার তীব্র সমালোচনা করেছে। তাদের দাবি, এটি মানবিকতার চেয়ে রাজনৈতিক
প্রদর্শনের জন্য সংগঠিত, যা সাধারণ মানুষের আবেগ উপেক্ষা করছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই ধরনের ঘটনা রাজ্য রাজনীতিতে ভোটের বছরকে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি করতে পারে। অন্যদিকে বিজেপি নেতৃত্ব এই অভিযোগকে খণ্ডন করেছে। তাদের বক্তব্য, মিছিল পূর্ব নির্ধারিত এবং জনসমাগমের পরিকল্পনা যথাযথভাবে করা হয়েছিল। এক স্থানীয় বিজেপি নেতা বলেন, আমরা শোকাহত পরিবারের পাশে রয়েছি। মিছিল একটি রাজনৈতিক কর্মসূচি ছিল, যার মাধ্যমে আমরা জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করতে চেয়েছিলাম। আমাদের উদ্দেশ্য কারো অনুভূতিতে আঘাত দেওয়া নয়। পুলিশ সূত্রে জানা যায়, অনুমোদিত মিছিল হওয়া সত্ত্বেও শব্দমান এবং জনসুরক্ষা বিধি মেনে চলা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে এমন সংবেদনশীল পরিস্থিতিতে সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। সামাজিক মাধ্যমেও এই ঘটনা নিয়ে তীব্র বিতর্ক ছড়িয়েছে। অনেকে এটিকে রাজনৈতিক অপপ্রচার বলে মনে করছেন, আবার কেউ বলছেন এটি জনমনের আবেগের প্রতি অমনোযোগ। বিশেষজ্ঞরা মনে করেন এই ঘটনা প্রমাণ করে যে রাজনৈতিক কর্মকাণ্ড কখনো কখনো সাধারণ মানুষের আবেগ এবং শোকের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হতে পারে। বিস্তারিত বিশ্লেষণে দেখা যাচ্ছে, আনন্দপুরে অগ্নিকাণ্ডের পর রাজনৈতিক কর্মকাণ্ডের ধরন ও প্রভাব রাজনীতিকদের জন্য একটি নতুন পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে। নির্বাচনী বছরকে কেন্দ্র করে এই ধরনের ঘটনার প্রভাব কেবল রাজনৈতিক নয়, সামাজিক সংহতি এবং জনমনের মানসিক অবস্থার উপরেও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। জনবিরোধী, কৃষক বিরোধী, মহিলা বিরোধী বাজেট। মুখ্যমন্ত্রী অভিষেক বললেন, কেন্দ্রীয় বাজেট 2026 প্রকাশের পরেই পশ্চিমবঙ্গের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বাজেটকে জনবিরোধী, কৃষক বিরোধী এবং মহিলা বিরোধী হিসেবে সমালোচনা করেছেন। তাদের দাবি, বাজেট সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সমস্যার সমাধানে যথেষ্ট গুরুত্ব দেয়নি। মুখ্যমন্ত্রী বলেন, বাজেটের বড় বড় প্রকল্প ও ঘোষণার মধ্যে সাধারণ মানুষের পকেটে প্রভাব ফেলবে এমন কিছুই নেই। মধ্যবিত্ত, কৃষক এবং শ্রমিক সম্প্রদায়ের জন্য বরাদ্দ সীমিত, বিশেষ করে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করার জন্য কার্যকর পদক্ষেপ নেই। তিনি আরও অভিযোগ করেছেন, বাজেটে শুধু নগদ বরাদ্দ বা প্রতীকী প্রকল্পের মাধ্যমে ভোটার আকর্ষণ করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, বাজেট কেবল কর্পোরেট পছন্দের, কৃষক ও সাধারণ মানুষ থেকে মহিলাদের স্বাবলম্বিতা বৃদ্ধি করার জন্য কার্যকর পদক্ষেপ নেই। তিনি বলেন, মহিলাদের ক্ষমতায়নের জন্য কিছু প্রকল্প ঘোষিত হলেও তা পর্যাপ্ত নয়। মহিলাদের প্রকৃত আর্থিক স্বাধীনতার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। শুধু ঘোষণা বা প্রোগ্রামের নাম দিয়ে কাজ হবে না, তিনি যোগ করেন। অন্যদিকে বিজেপি নেতৃত্ব এই সমালোচনা প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, বাজেটের লক্ষ্য অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, দেশের অবকাঠামো উন্নয়ন, কৃষি উন্নয়ন এবং নারীর ক্ষমতায়ন। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, বাজেটের প্রতিটি পদক্ষেপ দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়নের জন্য করা হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, বাজেটের প্রভাব বোঝা যাবে প্রকল্প বাস্তবায়ন ও তহবিল বরাদ্দের মাধ্যমে। ঘোষিত নীতি এবং প্রকল্পের কার্যকারিতা বাস্তবিকভাবে কেমন, সেটিই আসল প্রশ্ন। বিশেষজ্ঞরা আরও মন্তব্য করেছেন, রাজনৈতিক প্রতিক্রিয়া ও জনমতের প্রভাব বাজেটের বাস্তব প্রভাবের চেয়ে বেশি হাইলাইট হয়ে থাকে। রাজ্য সরকারের পক্ষ থেকে এই বাজেটকে নির্বাচনী কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে। বিরোধীরা এটিকে সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষার প্রচেষ্টা বলে অভিহিত করেছেন। এতে রাজ্য জাতীয় রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে। অগ্নিকাণ্ডের অপরাধীদের জেলে পাঠাবো, হুঙ্কার শাহর। রাজ্যের সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলি সামনে রেখে কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক জনসভা থেকে তিনি বলেন, অগ্নিকাণ্ডে যদি নাশকতা বা অপরাধমূলক যোগ পাওয়া যায় তবে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তার ভাষায়, দোষীরা কোনোভাবেই রেহাই পাবে না। শাহর বক্তব্যে স্পষ্ট ছিল, আইন শৃঙ্খলা এবং তদন্ত প্রক্রিয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান। তিনি দাবি করেন, সাধারণ মানুষের জীবন ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করা প্রশাসনের প্রথম দায়িত্ব। কোথাও যদি অবহেলা বা অপরাধমূলক কার্যকলাপ প্রমাণিত হয় তাহলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া উচিত। যদিও তিনি নির্দিষ্ট কোনো ঘটনার নাম উল্লেখ করেননি। রাজনৈতিক মহলের মতে সাম্প্রতিক কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনাকেই ইঙ্গিত করেছেন তিনি। বিরোধী দলগুলি দীর্ঘদিন ধরেই অভিযোগ করছে যে অনেক ঘটনায় প্রকৃত কারণ সামনে আসে না এবং তদন্তে গাফিলতি থাকে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, প্রতিটি বড় অগ্নিকাণ্ডের ঘটনায় দমকল, পুলিশ এবং প্রশাসন যৌথভাবে তদন্ত চালায়। প্রাথমিক রিপোর্টে বৈদ্যুতিক শর্ট সার্কিট, দাহ্য পদার্থের অসতর্ক ব্যবহার বা নিরাপত্তা বিধি না মানার মতো কারণ উঠে আসে বলে দাবি তাদের। শাহর মন্তব্যকে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক আক্রমণ হিসেবে দেখছে। তাদের বক্তব্য, তদন্তের আগেই এভাবে মন্তব্য করা মানে ঘটনাকে রাজনৈতিক রং দেওয়া। শাসক দলের দাবি, রাজ্যে নিয়ম মেনেই তদন্ত হয় এবং কেন্দ্রীয় হস্তক্ষেপের প্রয়োজন নেই। অন্যদিকে বিজেপির মতে সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নে কোনো শিথিলতা বরদাস্ত করা উচিত নয়।
তাদের দাবি অনেক সময় প্রভাবশালী মহলের চাপের কারণে নিরপেক্ষ তদন্ত বাধাগ্রস্ত হয়, তাই কেন্দ্রীয় নজরদারি প্রয়োজন হতে পারে। বিশেষজ্ঞদের মতে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনায় প্রকৃত কারণ নির্ণয় করা অত্যন্ত জটিল। ফরেনসিক বিশ্লেষণ, প্রত্যক্ষদর্শীর বয়ান, সিসিটিভি ফুটেজ সব মিলিয়ে দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে সিদ্ধান্তে পৌঁছতে হয়। তাই রাজনৈতিক মন্তব্যের চেয়ে নিরপেক্ষ তদন্তই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা ইস্যু যে বড় রাজনৈতিক অস্ত্র হয়ে উঠছে, শাহর এই মন্তব্য তারই ইঙ্গিত দিচ্ছে। বেঁধে দেওয়া হলো ডেডলাইন, এসআইআর এর শেষ পর্বে ঝাঁপিয়ে পড়ল কমিশন। ফাইনাল লিস্ট কবে? ভোটের আগে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে জোর তৎপরতা শুরু করেছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, শেষ পর্যায়ের কাজ দ্রুত শেষ করতে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। লক্ষ্য চূড়ান্ত ভোটার তালিকা নির্ভুলভাবে প্রকাশ করা। এই প্রক্রিয়ায় নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্তি, মৃত বা স্থানান্তরিত ভোটারের নাম বাদ দেওয়া এবং তথ্য সংশোধনের মতো কাজ করা হয়। কমিশনের কর্মকর্তাদের দাবি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। তবে এসআইআর ঘিরে রাজনৈতিক বিতর্কও কম নয়। বিরোধী দলগুলোর অভিযোগ, অনেক ক্ষেত্রে প্রকৃত ভোটারের নাম বাদ পড়ছে বা প্রক্রিয়ায় অস্বচ্ছতা রয়েছে। অন্যদিকে শাসক দল বলছে নিয়ম মেনেই সব কাজ হচ্ছে এবং অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। নির্বাচন কমিশন জানিয়েছে, দাবি ও আপত্তি জানানোর জন্য নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে। সাধারণ মানুষ অনলাইনে বা নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে নিজের তথ্য যাচাই ও সংশোধনের আবেদন করতে পারবেন। কমিশনের তরফে মাঠ পর্যায়ের কর্মীদেরও দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে ভোটার তালিকার নির্ভুলতা নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতার মূল ভিত্তি। একটি ভুল নাম বাদ পড়া যেমন সমস্যার, তেমনি ভুয়ো নাম থেকে গেলে তা নিয়েও বিতর্ক তৈরি হয়। তাই এই ধাপে প্রশাসনিক সতর্কতা অত্যন্ত জরুরি। গ্রাম ও শহর দুই জায়গাতেই এখন বুথ স্তরে সচেতনতা প্রচার চলছে। রাজনৈতিক দলগুলিও নিজেদের কর্মীদের দিয়ে ভোটার তালিকা যাচাই করাচ্ছে। ফলে বিষয়টি প্রশাসনিক সীমা ছাড়িয়ে রাজনৈতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চূড়ান্ত তালিকা কবে প্রকাশ পাবে সে বিষয়ে নির্দিষ্ট দিন এখনও জানানো না হলেও কমিশন সূত্রে ইঙ্গিত, সময়সীমার মধ্যেই কাজ শেষ করে শিগগিরই ফাইনাল রোল প্রকাশ করা হবে। ভোটের আগে এই তালিকাই হবে সব রাজনৈতিক দলের কৌশল নির্ধারণের অন্যতম ভিত্তি। নিজের ভবানীপুর কেন্দ্রে 3 ওয়ার্ডে বাড়তি নজর দিতে বার্তা নেত্রী মমতার। রিপোর্ট জমা দিতে হবে আস্থাভাজন ববির কাছে। ভোটের আগে সংগঠন মজবুত করতে নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে বিশেষ নজরদারির নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, কেন্দ্রের অন্তর্গত 3টি ওয়ার্ডে সাংগঠনিক তৎপরতা, জনসংযোগ এবং স্থানীয় সমস্যা সমাধানের অগ্রগতি নিয়ে নিয়মিত রিপোর্ট চাওয়া হয়েছে। এই রিপোর্ট জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে দলের এক আস্থাভাজন নেতার কাছে, যিনি দীর্ঘদিন ধরে এলাকায় সংগঠনের কাজ দেখছেন। দলীয় মহলের দাবি, এটি কোনো অস্বাভাবিক পদক্ষেপ নয়। নির্বাচনের আগে প্রতিটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে এমন সাংগঠনিক মূল্যায়ন করা হয়। ভবানীপুর ঐতিহাসিকভাবেই রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এখান থেকেই একাধিকবার নির্বাচিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে কেন্দ্রটির প্রতি দলের আলাদা মনোযোগ থাকাই স্বাভাবিক বলে দাবি নেতৃত্বের। স্থানীয় সূত্রে জানা যায়, ওয়ার্ড ভিত্তিকভাবে নাগরিক পরিষেবা, সরকারি প্রকল্পের বাস্তবায়ন এবং দলীয় কর্মীদের সক্রিয়তা, এই 3টি বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে। কোথাও অসন্তোষ বা সমস্যা থাকলে দ্রুত সমাধানের নির্দেশও দেওয়া হয়েছে। বিরোধীদের মতে এই পদক্ষেপে স্পষ্ট যে শাসক দল নিজেদের শক্ত ঘাঁটিতেও কিছুটা উদ্বেগে রয়েছে। বিজেপির একাংশের দাবি, শহুরে এলাকায় ভোটারদের মনোভাব বদলাচ্ছে বলেই এমন তৎপরতা, যদিও তৃণমূলের তরফে তা উড়িয়ে দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মুখ্যমন্ত্রীর নিজ কেন্দ্র নিয়ে বাড়তি মনোযোগ প্রতীকী দিক থেকেও গুরুত্বপূর্ণ। এতে স্থানীয় কর্মীরা উৎসাহ পান এবং প্রশাসনিক স্তরেও দ্রুততা বাড়ে। পাশাপাশি ভোটের আগে বিরোধীদের সম্ভাব্য প্রভাব ঠেকাতেও এটি কৌশলগত পদক্ষেপ হতে পারে। সব মিলিয়ে ভবানীপুরে এই বিশেষ নজরদারি শাসক দলের নির্বাচনী প্রস্তুতিরই অংশ বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে কে হাঁটছে? আনন্দপুর কাণ্ডে বড় প্রশ্ন তুলে শুভেন্দু বোঝালেন, ছবি কথা বলে। আনন্দপুরের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়ালো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি মন্তব্য ঘিরে। একটি ছবি সামনে এনে তিনি প্রশ্ন তুলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে হাঁটছেন যে ব্যক্তি, তিনি আসলে কে? এই প্রশ্ন ঘিরেই রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। শুভেন্দু অধিকারী একটি জনসভায় দাবি করেন, আনন্দপুর কাণ্ডের সঙ্গে জড়িত বলে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের মধ্যে একজনকে নাকি মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তে দেখা গিয়েছে। সেই সূত্রেই তিনি বলেন, ছবি কথা বলে।
তার বক্তব্য, প্রশাসক একদিকে তদন্তের কথা বলছে, একদিকে অভিযুক্তদের সঙ্গে শাসক দলের ঘনিষ্ঠতার ছবি সামনে আসছে। এতে তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। তিনি আরও দাবি করেন, এই ছবি সাধারণ কোনো অনুষ্ঠান বা জনসমাগমের নয়, বরং এমন এক পরিস্থিতির যেখানে ঘনিষ্ঠ উপস্থিতি স্পষ্ট। যদিও ছবিটির প্রেক্ষাপট, সময় বা সরকারি স্বীকৃতি নিয়ে স্পষ্ট তথ্য এখনো সামনে আসেনি, তবু বিরোধী শিবির এটিকে বড় ইস্যু করে তুলতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেস অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। দলীয় নেতাদের বক্তব্য, মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন অসংখ্য মানুষের সঙ্গে দেখা করেন, হাঁটেন, কথা বলেন। সেখানে কাউকে চিহ্নিত করে ইঙ্গিতপূর্ণ অভিযোগ তোলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাদের কথায় একটি স্থির চিত্র দিয়ে গল্প বানানো হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান সময়ে ছবি বা ভিডিও ক্লিপ রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের প্রবণতা বেড়েছে। একটি মুহূর্তের দৃশ্যকে বৃহত্তর প্রেক্ষাপট ছাড়া তুলে ধরলে বিভ্রান্তি তৈরি হওয়া অস্বাভাবিক নয়। একই সঙ্গে জননেতাদের প্রতিটি পদক্ষেপই এখন জনসমক্ষে নথিভুক্ত হয়ে যাচ্ছে, ফলে রাজনৈতিক ব্যাখ্যা জুড়তে সুবিধা হচ্ছে বিরোধীদের। আনন্দপুর কাণ্ড নিয়ে ইতিমধ্যেই প্রশাসনিক তদন্ত চলছে, তার মধ্যেই এই ছবি নতুন বিতর্কের মাত্রা যোগ করল। বিরোধীরা যেখানে সরাসরি রাজনৈতিক দায়ের ইঙ্গিত দিচ্ছে, শাসক দল সেখানে এটিকে ভিত্তিহীন প্রচার বলেই দাবি করছে। সব মিলিয়ে ছবি কথা বলে মন্তব্যটি এখন রাজনৈতিক ভাষ্যে নতুন স্লোগানের মতো ব্যবহার হচ্ছে। তবে এই ছবির বাস্তব প্রেক্ষাপট ও তার সঙ্গে ঘটনার যোগসূত্র প্রমাণিত না হওয়া পর্যন্ত বিতর্ক যে চলতেই থাকবে তা বলাই যায়।